হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু WBCS মান্ত্রা। বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেশন স্টার্ট করেছিলাম, যেখানে আমি তোমাদের হিস্ট্রি থেকে কয়েকটা ক্লাস নিয়েছি। আমি তারপরে তোমাদের পলিটি স্টার্ট করেছি। পলিটিতে আজকে আমরা নেক্সট চ্যাপ্টার করব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তোমরা প্রত্যেকে জানো ফান্ডামেন্টাল রাইটসটা কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের WBCS এর ক্ষেত্রে তো বটেই, তাছাড়া অন্যান্য PCS এর এক্সাম যেগুলো আছে, SSC, রেলওয়ে, CGL, এই এক্সামগুলোতেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে। আমি তোমাদের এই চ্যাপ্টারে 50টা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এনেছি, যেগুলো তোমাদের হেল্প করবে। যেই কোয়েশ্চেনগুলো খুবই রিসার্চ করে করা, তাই তোমরা মন দিয়ে এই কোয়েশ্চেনগুলো করে নাও। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি, যেগুলো তোমাদের এক্সামে হেল্প করবে। তাহলে চলো স্টার্ট করে নেওয়া যাক আজকের ক্লাস। দেখে নিই আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়? আমাদের অপশনগুলো দেখে নিই কী কী আছে। রাইটস টু ওয়ার্ক, রাইটস টু ইকুয়ালিটি, রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ন। বন্ধুরা, আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে রাইটস টু ওয়ার্ক। রাইটস টু ওয়ার্ক কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে না। আমাদের ফান্ডামেন্টাল রাইটস কোথায় আছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট থ্রিতে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেখানে আমাদের আর্টিকেল 12 থেকে নিয়ে 35 পর্যন্ত হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেখানে রাইটস টু ওয়ার্ক সম্পর্কে আলোচনা করা নেই। দেখে নিই আমাদের পরের কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ নো ভ্যালু উইদাউট। ফান্ডামেন্টাল রাইটসের কোনো ভ্যালু নেই কিসের ছাড়া? কোন জিনিসটা ফান্ডামেন্টাল রাইটসকে খুব গুরুত্বপূর্ণ করে দেয়? রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইটস টু প্রপার্টি, না রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস? আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস। রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস বলতে কি বোঝায়? রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস বলতে বোঝায় যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের পিপলকে দেয়া হয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি ভায়োলেট হয়, যদি কোনো সরকার বা কেউ ভায়োলেট করে, তাহলে সেইগুলো নিয়ে আমরা সুপ্রিম কোর্ট বা হাইয়ার কোর্টে এটা নিয়ে আপিল করতে পারবো। আর সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এটার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারবে। এটার যে জুরিসডিকশন একটা অ্যাকশন আছে, তাই জন্যই এটা হয়ে যায় ফান্ডামেন্টাল রাইটসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাইটস যেটা হচ্ছে রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা কিসে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে আর্টিকেল 32-তে। আর্টিকেল 32-তে কনস্টিটিউশনাল রেমেডিসের কথা বলা হয়েছে। এই কনস্টিটিউশনাল রেমেডিসকে কিন্তু BR আম্বেদকর বলেছেন কি সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবল টু ফ্রেন্ডলি এলিয়েন্স? ফ্রেন্ডলি এলিয়েন্স বলতে কাদেরকে বোঝায় বন্ধুরা? ফ্রেন্ডলি এলিয়েন্স বলতে বোঝায় ইন্ডিয়ার যে সমস্ত ফ্রেন্ডলি কান্ট্রি আছে, যেমন ধরে নাও তুমি রাশিয়া, তারপরে ইসরায়েল, নেপাল, ভুটান, এগুলো হচ্ছে ইন্ডিয়ার ফ্রেন্ডলি কান্ট্রি। আর এদের মধ্যে যে সমস্ত সিটিজেনরা থাকে তাদেরকে কি বলা হয়? ফ্রেন্ডলি এলিয়েন। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি এলিয়েন। এরা যদি আমাদের ইন্ডিয়াতে আসে, এরা কিছু কিছু সার্টেন ফান্ডামেন্টাল রাইটস ভোগ করে। সেগুলো কি কি? আর্টিকেল 21A, আর্টিকেল 20, না আর্টিকেল 21? এটার মধ্যে কোনটা হবে উত্তর? আমাদের এখানে উত্তরটা কি হবে? আর্টিকেল, এখানে হবে উত্তরটা অল অফ দি অ্যাবভ। অল অফ দি অ্যাবভ কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের ফ্রেন্ডলি এলিয়েনগুলো ভোগ করে থাকে। তবে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো ফরেনারদের জন্য অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র কাদের জন্য? ইন্ডিয়ানসদের জন্য। সেই 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 ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী? সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো হচ্ছে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 ও আর্টিকেল 30। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো শুধুমাত্র সিটিজেন অফ ইন্ডিয়ার জন্য অ্যাভেল করা আছে, ফরেন কান্ট্রির কারোর জন্য অ্যাভেল করা নেই। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু রিগার্ডিং রাইটস টু এডুকেশন? রাইটস টু এডুকেশনের ব্যাপারে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে, তার রিগার্ডিংয়ে কোন স্টেটমেন্ট বা কোনগুলো স্টেটমেন্ট ঠিক? এখানে ফার্স্ট স্টেটমেন্ট কি হচ্ছে আমাদের? আর্টিকেল 21 ডিলস উইথ দ্য রাইটস টু এডুকেশন। আর্টিকেল 21-এ রাইটস টু এডুকেশনের ব্যাপারে বলা আছে, কিন্তু এটা সত্যি নয়। কারণ আর্টিকেল 21A-তে রাইটস টু এডুকেশনের ব্যাপারে বলা হয়েছে, যেখানে কি বলা হয়েছে? যেখানে বলা হয়েছে যে কি প্রত্যেক 6 বছর থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য সরকার বিনামূল্যে এডুকেশনের ব্যবস্থা অ্যারেঞ্জ করে দেবে। এটা কিন্তু আর্টিকেল 21A-তে বলা হয়েছে। আর এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল? এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2002 সালে
86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। ঠিক আছে, দেখে নিই আমাদের নেক্সট অপশনটা কি আছে। 82nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 চেঞ্জ আর্টিকেল 45। এটা সম্পূর্ণ ভুল, কারণ আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে কি 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002 অনুযায়ী এই আর্টিকেলটাকে ফান্ডামেন্টাল রাইটসে ঢোকানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি দুটোই অপশন হচ্ছে ভুল, তো নিদার ওয়ান নট টু। দেখা নেওয়া যাক আমাদের পরের কোয়েশ্চেন। সরি, পরের কোয়েশ্চেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু, নিচের কোনটি ঠিক বা কোনগুলো ঠিক। আর্টিকেল 70 ডিলস উইথ দ্য অ্যাবলিশন অফ টাইটেলস, তাহলে এখানে প্রথমটাই হচ্ছে ভুল স্টেটমেন্ট, কারণ আর্টিকেল 17 কি দ্বারা কিসের ডিল হয়, আর্টিকেল 17-এ বলা হয়েছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি হচ্ছে পানিশেবল অফেন্স, এটা কিসে বলা হয়েছে, আর্টিকেল 70-এ। ঠিক আছে, এখানে অ্যাবলিশন অফ টাইটেলস নয়, অ্যাবলিশন অফ টাইটেলস হচ্ছে কিসে, আর্টিকেল 18-এ হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। তার মধ্যে প্রথম স্টেটমেন্টটা হয়ে গেল কি ভুল। সেকেন্ড স্টেটমেন্টটা দেখি কি বলেছে। সেকেন্ড স্টেটমেন্টটা বলেছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী ক্যান নট বি ইউজড অ্যাজ সাফিক্সড অর প্রিফিক্সড টু দ্য নেম অফ দ্য অ্যাওয়ার্ডিজ। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী এই অ্যাওয়ার্ডগুলো কেউ নিজের নামের আগে বা পরে ইউজ করতে পারবে না। এটা কিন্তু একদম ঠিক স্টেটমেন্ট। এটা আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে কি এই সমস্ত টাইটেলগুলো আর্টিকেল 18-এ বলা হয়েছে এই সমস্ত টাইটেলগুলো কিন্তু কোনোভাবেই কেউ ইউজ করতে পারবে না নিজের নামের আগে। তাহলে এখানে উত্তরটা কি, ওনলি 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু, নিচের কোনটি ঠিক বা ভুল, সরি নিচের কোনটি ঠিক বা কোনগুলো ঠিক। নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেট এগেনস্ট অর বি ineligible for any employment under the state on the grounds of residence। এটা ঠিক স্টেটমেন্ট হচ্ছে, কারণ কোনো সিটিজেনকেই ডিসক্রিমিনেট করতে পারে না স্টেট অন দ্য বেসিস অফ গ্রাউন্ডস অফ রেসিডেন্স। ওদের থাকার জায়গার উপর ভিত্তি করে কোনো স্টেট গভর্নমেন্ট তাদেরকে ডিসক্রিমিনেট করতে পারে না। আর সেকেন্ডটা কি বলেছে, পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এ স্টেট। এবার পার্লামেন্ট কিন্তু স্টেটকে প্রেসক্রাইব করতে পারে যে কি এই সমস্ত এলাকার বাসিন্দারা বা এখানকার রেসিডেন্সিয়াল লোকেরা তারা কিন্তু পার্টিকুলার জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, বা এই সমস্ত লোকেরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারে না। তো আমাদের এখানে কি দুটোই স্টেটমেন্ট ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে, এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে বি। ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে সরি সি, বোথ 1 and 2 হচ্ছে সঠিক স্টেটমেন্ট। চলো দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল 30 গ্রান্টস রাইটস টু, আর্টিকেল 30 কি রাইটসের ব্যাপারে আলোচনা করেছে বা কোন রাইটসগুলো আর্টিকেল 30 দিয়েছে। রিলিজিয়াস মাইনরিটিস, না লিঙ্গুইস্টিক মাইনরিটিস, না কালচারাল মাইনরিটিস। আর্টিকেল 30 কাদেরকে এই সমস্ত পাওয়ার দিয়েছে বা এই সমস্ত অধিকার দিয়েছে, রিলিজিয়াস মাইনরিটিসদের, না লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের, না কালচারাল মাইনরিটিসদের। তাহলে আমি তোমাদেরকে বলতে উত্তরটা হয়ে যাবে কি রিলিজিয়াস ও কালচারাল দুটোই মাইনরিটিসকে কিন্তু আর্টিকেল 30-তে বলে দেওয়া হয়েছে এদের স্পেশাল প্রভিশনের ব্যাপারে। এরা নিজের আলাদাভাবে করতে পারে, মানে রিলিজিয়াস ইনস্টিটিউশন গড়ে তুলতে পারে, সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভও করতে পারে, এটা এদের স্পেশাল সুবিধা দেয়া হয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি যাবে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ 1 and 2 আর কারেক্ট, মানে 1 and 2 ব্যাপারে এখানে রাইটস দেয়া হয়েছে। দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে উইচ আর্টিকেল কন্টেন্স দ্য রাইটস টু রেমেডিস ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম আর্টিকেল 32-তে কনস্টিটিউশনাল রেমেডিসের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই যেই রাইটসটা ইন্ডিয়ান সিটিজেনকে বা কোনো লোকজনদেরকে, ইন্ডিয়ার সিটিজেন যারা আছে তাদেরকে অধিকার দেয় যে কি তাদের যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে সেটার ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে আপিল করতে পারবে এবং সুপ্রিম কোর্ট সেটার এগেনস্টে অ্যাকশন নেবে। এটা হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিসের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 32-তে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে এ, আর্টিকেল 32। মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Which of the following is not a correct statement with respect to freedom of speech and expression in India? ইন্ডিয়াতে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ব্যাপারে রাইটস দেওয়া হয়েছে, এটা কিসে দেওয়া হয়েছে, এটা আর্টিকেল 19-এ কিন্তু এর ব্যাপারে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ ও এক্সপ্রেশনের ব্যাপারে। তো এই আর্টিকেল 19-এর রেসপেক্টে কোন স্টেটমেন্টটা ভুল, ঠিক আছে দেখে নিই আমরা কী কী অপশান আছে।
it is enshrined in the part 3 of the constitution. তারপরে it is not a absolute right to express one's thoughts freely. তারপরে C হচ্ছে it cannot be curtailed by legislation, আর D হচ্ছে it can be suppressed in emergency. আমাদের এখানে অ্যানসারটা কি যাবে? আমাদের এখানে অ্যানসারটা হয়ে যাবে C, ইট ক্যান নট বি কার্টেল বাই লেজিসলেশন। লেজিসলেশনের মাধ্যমে এটাকে কিন্তু খর্ব করা যাবে না বা এটাকে ভাঙা যাবে না। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে which among the following authorities decides how far the fundamental rights can apply to the members of the armed force in India? ইন্ডিয়াতে যেগুলো আর্মড ফোর্স আছে, যেমন ধরো নাও আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, এই সমস্ত ফোর্সদের এদের ফান্ডামেন্টাল রাইটসের কিছু সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতা কারা ডিসাইড করে? দেখে নিই আমাদের কী কী অপশান আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর্ম ফোর্স দেমসেলস, না আর্ম ফোর্স ট্রিবিউনাল। আমাদের এখানে অ্যান্সারটা কী হবে? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে বি, পার্লামেন্ট। পার্লামেন্ট কেন হবে অ্যান্সার? কারণ পার্লামেন্ট আমাদের দেশে যত ল তৈরি হয় সমস্ত কিছু কিন্তু কে তৈরি করে? পার্লামেন্ট। ঠিক আছে, এই লটা পার্লামেন্টের দুটোই হাউস থেকে পাস হওয়ার পরে প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট যখন সিগনেচার করে নিজের মত দেন, তারপরে সেটা কিন্তু লতে পরিবর্তন হয়। তাই প্রেসিডেন্ট, পার্লামেন্টের হাতে এই অধিকার। আর্ম ফোর্সের কতটা পরিমাণ তারা ফান্ডামেন্টাল রাইটস ভোগ করবে বা ওদের বাউন্ডারি কতটা হবে, রিজনেবলনেস মানে ওদের যথাযথতা কতটা হবে, সেগুলো কিন্তু পার্লামেন্ট বিচার করে সেগুলোকে খর্ব করতে পারে বা সেগুলোকে বাড়াতেও পারে পার্লামেন্ট। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে which among the following articles of the Constitution of India abolished the untouchability? ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 17 বলা আছে যে কি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে কি আনটাচেবিলিটি প্র্যাকটিস করা যাবে না, এটা আর্টিকেল 17 বলা আছে। তাহলে আমাদের এখানে উত্তরটা অবশ্যই যাবে কি আর্টিকেল 17। আর্টিকেল 18 কি বলা হয়েছে? আর্টিকেল 18 বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে, আর্টিকেল 16 কি বলেছে? আর্টিকেল 16 বলা হয়েছে ইকুয়াল অপরচুনিটি টু দ্য ফর এমপ্লয়মেন্টের জন্য ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। আর আর্টিকেল 15 কি বলা হয়েছে? কাস্ট, সেক্স, রিলিজিয়ান, প্লেস অফ বার্থ, এগুলোর রেসপেক্টে কেউ কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে which of the following provisions of the constitution did not come into force of November 26, 1949? নভেম্বর 26, 1949 ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এবং সেই সময় এই কনস্টিটিউশনটাকে কি চালু করা হয়েছিল, সেই দিন থেকে জারি হয়েছিল। এবার সেই সময় আমাদের কনস্টিটিউশনের কোন প্রভিন্সটা ছিল না, কোন বিষয়টা ছিল না? প্রভিশনস রিলেটেড টু সিটিজেনশিপ, প্রভিশন রিলেটেড টু ইলেকশন, ফান্ডামেন্টাল ডিউটিস, না নান অফ দ্য অ্যাবাভ? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটিস। সেই সময় কিন্তু কনস্টিটিউশনে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিসকে আমরা পরে সেটাকে অ্যাড করে থাকি কখন? ওই বাই 42 অ্যামেন্ডমেন্টের দ্বারা, কবে? 1976-এ যখন কার ইন্দিরা গান্ধীর সরকার ছিল, এমার্জেন্সি ঠিক পরে পরে এই ডিসিশনটা নেওয়া হয়। এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কোন পার্টের আন্ডারে আছে? এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো 4A পার্টের আন্ডারে কিন্তু ঢোকানো হয়। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে any member of the public group of people may approach the court on behalf of the aggrieved person for protection of his fundamental rights. This is called, কোনো মানুষের যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে আমি বা আমরা তার হয়ে কোর্টের কাছে অ্যাপিল করতে পারি। এই স্পেশাল ব্যাপারটাকে কি বলা হয়? এই স্পেশাল ব্যাপারটাকে কি প্রসেস বলা হয়? ডক্টরিন অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, না ডক্টরিন অফ সেভারেবিলিটি, না ডক্টরিন অফ রিয়েল এফেক্ট, না নান অফ দি অ্যাবাভ? আমাদের এখানে উত্তরটা অবশ্যই কি হবে? আমাদের এখানে উত্তরটা অবশ্যই হয়ে যাবে ডক্টরিন অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ঠিক আছে, এর দ্বারা কি এর দ্বারা যদি কারো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে তার হয়ে আমি কোর্টের কাছে আপিল করতে পারবো এটার ব্যাপারে। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে a boy of 12 years is employed in a factory with a hazardous job. Which among the following is violating in the case?
একটা 12 বছরের শিশুকে যদি কোনো হ্যাজার্ডাস জবে, মানে খুব মানে বিপজ্জনক কোনো কাজের মধ্যে যদি ওকে কাজ করতে হয়, যেমন ধরুন কয়লা খনিতে বা কোনো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয়, তাহলে ওটা আমাদের লয়ের ভায়োলেট করে, ওটা পার্টিকুলার করে। রাইটস টু ইকুয়ালিটি, রাইটস টু ফ্রিডম, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, না রাইটস এগেন এক্সপ্লয়টেশন? আমাদের এখানে অ্যান্সারটা কি যাবে? রাইটস এগেন এক্সপ্লয়টেশন কিন্তু ভায়োলেট। দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্রভিন্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম উইম্বার্গ কনস্টিটিউশন অফ জার্মানি? ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টিকুলার কোন জায়গাটা উইম্বার্গ কনস্টিটিউশন অফ জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? এমার্জেন্সি অ্যান্ড ইটস ইফেক্টস টু ফান্ডামেন্টাল রাইটস, না দ্য কনকারেন্ট লিস্ট, না কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, না প্রিয়াম্বল? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে এ, এমার্জেন্সি অ্যান্ড ইটস এফেক্টস অন ফান্ডামেন্টাল রাইটস। মানে এমার্জেন্সি সবাই ফান্ডামেন্টাল রাইটসকে কী ধরনের হবে, বা সেই সময় কি কি ফান্ডামেন্টাল রাইটস কার্টেল করা হবে, বা কি কি ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করা হবে, এই যে প্রভিন্সটা, এই যে সম্পূর্ণ প্রসেসটা, এটা নেওয়া হয়েছে কি? জার্মানির কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলছে, টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কোর্টস হ্যাভ অথরিটি টু ইস্যু রিটস? আমি তোমাদেরকে বলি, ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হয়, তখন আমাদের দেশে শুধুমাত্র সুপ্রিম কোর্ট ও হাইকোর্টেরই অধিকার থাকে সেই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করার জন্য রিটস জারি করে। এই 5 ধরনের রিটস হয়, এই রিটগুলো জারি করে কারা? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে তারপরেই কিন্তু নিজের রিটসগুলো জারি করতে পারে, আর সেই জায়গায় হাইকোর্ট যে কোনো মামলায় রিটস জারি করতে পারে। এই পার্টিকুলার একটা মানে অধিকারটা হাইকোর্টের বেশি আছে সুপ্রিম কোর্ট থেকে। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আর এই প্রভিন্সটা কোন আর্টিকেলে বলা হয়েছে? 226 অনুযায়ী সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও অন্যান্য বিষয়ে কিন্তু ওরা রিটস জারি করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অবশ্যই বি, অনলি 1 and 2। অনলি 1 and 2 মানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এই দুজনের কাছে কিন্তু রিটস জারি করার ক্ষমতা থাকে। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। হু অ্যামাং দ্য ফলোয়িং ক্যান সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস কে সাসপেন্ড করতে পারে? ঠিক আছে, এখানে এটা কিন্তু খুব ট্রিক কোয়েশ্চেন, কারণ ফান্ডামেন্টাল রাইটস কে কার্টেল করতে পারে, তাহলে কি হবে? মানে কার্টেল বলতে কি, কে চেঞ্জেস আনতে পারে? সেটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট সেটার জন্য ল তৈরি করবে। ঠিক আছে, তাকে কিন্তু কি বেসিক ফিচার অফ কনস্টিটিউশন না পরিবর্তন করে কিন্তু পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসে চেঞ্জেস আনতে পারে। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে পুরোপুরি সাসপেন্ড কখন হয়? একমাত্র এমার্জেন্সির টাইমে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস পুরোপুরি সাসপেন্ডেড হয়। আর এই ক্ষমতাটা কার থাকে? যেহেতু প্রেসিডেন্ট সেই দেশে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে বা সেই স্টেটে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে আর প্রেসিডেন্ট রুল চালু হয়, তাই জন্য সবসময় কার? প্রেসিডেন্টের হাতে কিন্তু এই ক্ষমতাটা থাকে ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করার ওই পার্টিকুলার এরিয়াতে। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারলে। পরের প্রশ্নটা দেখি, 18 নম্বর আমাদের বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন অফ পলিটিক্যাল লিবার্টি অফ সিটিজেন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান সিটিজেনদের একটা পলিটিক্যাল লিবার্টি আছে, মানে রাজনৈতিকভাবে ওরা স্বাধীন, এটা একটা খুব বড় ক্ষমতা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের। এই পার্টিকুলার ক্ষমতাটা আমরা কি থেকে বুঝতে পারি? মানে কোন স্পেশাল প্রভিন্স থেকে বা কোন স্পেশাল অধিকার থেকে আমরা বুঝতে পারি যে কি ইন্ডিয়ান পলিটিক্যাল আছে বা পলিটিক্যাল ক্ষমতা খুব বেশি আছে, মানে পলিটিক্যাল লিবার্টি খুব বেশি আছে? আমাদের অপশনগুলো হচ্ছে রাইটস টু পার্টিসিপেট ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজিউম ইকুয়াল অপরচুনিটি টু অ্যাজিউম হাইয়েস্ট অফিস। মানে গভর্নমেন্টের যতগুলো অফিস আছে, যতই হায়ার অফিস থাকুক, সেই সমস্ত অধিকারে, সেই সমস্ত অফিসে কিন্তু পার্টিসিপেট করার অধিকার কার আছে? ইন্ডিয়ান সিটিজেনের আছে। যে কোনো একটা সাধারণ সিটিজেন কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট কোর্ট, যেমন ধরো না প্রেসিডেন্টে নিযুক্ত হতে পারে। ঠিক আছে, যদি ওকে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তাই জন্য এদের করতে পারবে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট অপশানে বলছে। সেকেন্ড অপশান বলছে রাইটস টু কাস্ট ভোট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ইলেকশন প্রসেস। আমরা সকলেই জানি যে কি ইন্ডিয়ান সিটিজেনদের একটা অধিকার হচ্ছে যে কি ওরা ভোট দিতে পারে এবং ইলেকশন প্রসেসে পার্টিসিপেট করে।
নাম্বার সি হচ্ছে ইকুয়াল অপরচুনিটি টু ফ্রিলি মুভ ইন দ্য পলিটিক্যাল টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পলিটিক্যাল টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে, বা নান অফ দি অ্যাবভ। আমাদের এখানে অ্যান্সারটা অবশ্যই হয়ে যাবে এ। ইন্ডিয়ান সিটিজেনদের যে পার্টিকুলার অধিকার আছে যে কি যে কোনো পোস্টে ওরা অ্যাপ্লাই করতে পারে, যে কোনো পোস্টে ওরা যেতে পারে, এটাই হচ্ছে ওদের একটা খুব বড় ক্ষমতা যেটা ওদের পলিটিক্যাল লিবার্টিকে নিদর্শন করে। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস ইন ইন্ডিয়া ইজ অ্যাভেলেবল টু। আমি তোমাদের আগে বলেছি আর্টিকেল 32-তে কনস্টিটিউশনাল রেমেডির কথা বলা হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবে। এটা কাদের জন্য অ্যাভেলেবল করা হয়েছে? অনলি সিটিজেন টু ইন্ডিয়া, অল পারসন ইন কেস অফ ইনফ্রিজমেন্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইটস, এনি পারসন ফর এনফোর্সিং এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস কনসার্নিং অন অল পারসন। আর কি ডি হচ্ছে কি নান অফ দ্য অ্যাবভ। আমি এই কোশ্চেনের ব্যাপারে আগেই তোমাদেরকে আলোচনা করলাম, এখানে উত্তরটা কি যাবে? সি, এনি পারসন হু এনফোর্সিং এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস কনসার্ন অন অল দ্য পারসন। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের 20 নম্বর প্রশ্ন কি বলছে? হু ডিসাইডস দ্য রিজনেবলনেস অফ দ্য রেস্ট্রিকশন প্লেসড অন ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে ফান্ডামেন্টাল রাইটসের যে রেস্ট্রিকশন ইম্পোজ করা হবে সেটার যথাযথতা বা রিজনেবলনেস কে বিচার করে থাকে? আমাদের অপশানগুলো দেখে নিই কী কী আছে। পার্লামেন্ট, কোর্ট, প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, কোর্ট, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। কারণ আমরা পার্লামেন্ট যে কোনো ল আনতে পারে ফান্ডামেন্টাল রাইটসকে কাপ করার জন্য, ওরা হয়তো চেঞ্জেসও আনতে পারে, কিন্তু ওই লটা যথাযথ কি না, ওই লটা অ্যাকচুয়ালি মানুষের জন্য ভালো করবে কি না, সেই জিনিসটা আলটিমেটলি যদি মনে হয় যে কি এটা ভুল হচ্ছে, তাহলে এটাকে রিজনেবলনেস একজনই জাজ করতে পারেন, সেটা হচ্ছে কোর্ট। কোর্ট যেমন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কিন্তু এই ক্ষমতাটা আছে। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে which among the following fundamental rights is available to Indian citizen but not to aliens? নিচের কোন ফান্ডামেন্টাল রাইটসটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদেরকে অ্যাভেলেবেল করা হয়েছে কিন্তু ফরেনারদেরকে অ্যাভেলেবেল করা নেই? আমরা দেখে নিই কী কী আছে আমাদের অপশান। ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ, ইকুয়ালিটি বিফোর ল, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি না নান অফ দি অ্যাবভ? আমাদের এখানে অ্যান্সারটা কী যাবে? আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে এ, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ। এটা কোন আর্টিকেলে পড়ছে? এটা আর্টিকেল 19-এ পড়ছে। এই আর্টিকেলে এটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের, এটা কিন্তু ফরেনারদের জন্য নয়। কারণ এখানে আর্টিকেল 19-এ কি বলা হয়? ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট যদি করে, বিনা আর্ম নিয়ে যদি কেউ মুভমেন্ট করে, সেটা ইন্ডিয়ান সিটিজেনরা করতে পারে। কিন্তু যদি একজন ফরেনারের সাথে যদি মুভমেন্ট স্টার্ট করে, সেটা কিন্তু লিগালি নয়। তাই জন্য কি আমাদের এই পার্টিকুলার আর্টিকেলটা ফরেনারদের জন্য এফেল করা নেই, বা এই পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইটটা ফরেনারদের জন্য কিন্তু নেই। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে which among the following fundamental rights have taken away by 44th amendment of Indian Constitution? ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 44th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল। এটা কোন পার্টিকুলার বিষয়ের ব্যাপারে ছিল, বা কোন পার্টিকুলার বিষয়ে ফান্ডামেন্টাল রাইটস থেকে এটা নিয়ে নেওয়া হয়? আমাদের অপশনগুলো হচ্ছে রাইটস টু ফর্ম অ্যাসোসিয়েশন, রাইটস টু প্রপার্টি, রাইটস এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর রাইটস অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমাদের এখানে অ্যান্সারটা কী হবে? আমাদের এখানে অ্যান্সারটা হিসেবে বি, রাইটস টু প্রপার্টি। 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা রাইটস টু প্রপার্টি আগে কী ছিল? আগে ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু সেটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে লিগ্যাল রাইটস করে দেওয়া হয়। এটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু এই পার্টিকুলারই ফান্ডামেন্টাল রাইটসটাকে বার করে লিগ্যাল রাইটসে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই আমরা কি বলছে। আমাদের 23 নম্বর প্রশ্ন বলছে which among the following does not come under fundamental duties of a citizen in India? ইন্ডিয়াতে যে সিটিজেন আছে তাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে, যেমন 11টা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে। নিচের কোনটা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য ফান্ডামেন্টাল ডিউটি নয়? অপশনগুলো দেখে নিই আমরা কি বলছে। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ ন্যাচারাল এনভায়রনমেন্ট, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্মস। তারপর সি নাম্বার বলছে টু স্ট্রাইভ টুয়ার্ডস অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি, আর ডি বলছে অল আর কামস আন্ডার ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের এখানে অ্যান্সারটা কি যাবে? আমাদের এখানে অ্যান্সারটা যাবে সি, টু স্ট্রাইভ টুয়ার্ডস অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটির ব্যাপারে আমাদের কিন্তু আর্টিকেল 17-এ বলা হয়েছে। এই পার্টিকুলার প্রভিন্সটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসে নেই। ঠিক আছে,
তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সি। আমি তোমাদেরকে একটা পার্থক্য বলি ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিসের। এই ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে একটা খুব বড় পার্থক্য হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমরা কোর্টে গিয়ে সেটার যথাযথতা বিচার করতে পারি, বা যেটা যদি ভাইলেট হয় তাহলে আমরা কোর্টে অ্যাপিল করতে পারি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেটার অথেন্টিসিটি জাজ করবে, সেটাতে যদি ইললিগাল হয় তাহলে সেটার এগেনস্টে ওরা অ্যাকশন নেবে। কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে সেগুলো ফোর্সেবল না, সেগুলো মানুষের উপর ফোর্সেবল না, আর সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট মানুষের উপর কেস করতে পারে না, ঠিক আছে? এটার কোনো লিগাল কোনো মানে নেই, লিগাল কাজ চালানো যাবে না এটার উপর, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউস আর ফিচার্স অফ উইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশন কান্ট্রিজ কনস্টিটিউশন। বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ ফিচার অফ উইচ অফ দ্য কনস্টিটিউশনাল মানে কান্ট্রিজ কনস্টিটিউশনাল। বিল অফ রাইটস আর কনস্টিটিউশনাল রিভিউ এটা কোন দেশের কনস্টিটিউশনে এর ব্যাপারে বলা আছে বা এই জিনিসটা ইউজ করা হয়? ইউএসএ, ইউকে, জার্মানি না অস্ট্রেলিয়া? আমাদের উত্তরটা হয়ে যাবে কি ইউএসএ। ইউএসএতে কিন্তু বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউয়ের ব্যাপারে আলোচনা করা হয়। এখন ইউএসএ থেকে নিউজগুলো যখন আসে প্রায়ই শোনা যায় বিল অফ রাইটসের ব্যাপারে কিন্তু এই টার্মটা ইউজ করা হয়। পরের প্রশ্নতে চলে যাই আমরা তাহলে। আমাদের পরের প্রশ্ন বলছে 25 নম্বর, which among the following best supported the idea of inclusion of fundamental rights in our constitution? নিচের মধ্যে কারা সাপোর্ট করেছিলেন ফান্ডামেন্টাল রাইটসকে কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করার জন্য? আমাদের অপশনগুলো হচ্ছে সাইমন কমিশন 1927, নেহেরু কমিটি রিপোর্ট 1928, স্বরাজ বিল 1895, নাকি সাপ্রু কমিটি রিপোর্ট অন কনস্টিটিউশনাল প্রপোজাল 1945? আমাদের এখানে অ্যান্সারটা কী হবে? অবশ্যই সাপ্রু কমিটি রিপোর্ট অন কনস্টিটিউশনাল প্রপোজাল 1945। এরাই কিন্তু ভালো অ্যাপ্রোচ করেছিল আর এরা এফোর্ট দিয়েছিল ফান্ডামেন্টাল রাইটসটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করার জন্য। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। নাম্বার 26, দ্য রিটস অফ ম্যান্ডামাস ইজ অ্যাভেলেবল ফর দ্য পারপাস অফ উইচ অফ দ্য ফলোয়িং? যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে সুপ্রিম কোর্ট বা হাইয়ার কোর্টের কাছে যে সমস্ত পাওয়ার থাকে, যে 5টা রিট জারি করতে পারে, সেই সমস্ত রিটসের ব্যাপারে এখানে বলা হয়েছে। কোন কোন রিটস, এই কোন কোন প্রভিশনটা এই রিটসের মধ্যে পড়ে দেখে নিই। এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, compelling a court or judicial tribunal to exercise its jurisdiction when it has refused to exercise it. তারপরে 3 নম্বর কি বলছে? ডাইরেক্টিং আ পাবলিক অফিসিয়াল অন দ্য গভর্নমেন্ট নট টু এনফোর্স আ ল উইচ ইজ আনকনস্টিটিউশনাল। আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু বোথ ডি, 1, 2 and 3 তিনটে হয়ে যাবে ঠিক। ম্যান্ডামাসে কি বলা হয়েছে? ম্যান্ডামাসে কোর্ট জারি করে একটা কোনো সংস্থাকে বা কোনো পাবলিক এন্টিটিকে বা কোনো মানুষকে বা কোয়াসি পাবলিক কোনো এন্টিটিকে কোর্ট জারি করে যে কি ওরা যদি নিজের পারফরমেন্স ঠিক মতো পারফর্ম না করে, ওরা যদি নিজের কাজ ঠিক মতো না করে থাকে, তাহলে কোর্ট তাদেরকে লিগালি নোটিশ পাঠায় বা রিটস পাঠায় ওদের কাজটা ঠিক মতো করার জন্য। এই ব্যাপারে কোর্ট কিন্তু তার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের নিজের ডিস্ট্রিক্ট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে পাঠাতে পারে, ম্যান্ডামাস পাঠাতে পারে যে কি আপনারা যে সমস্ত কেসগুলো ঠিকমতো এখনো পর্যন্ত ওই কেসে শুনানি করছেন না বা আপনারা নিজের জব ঠিকমতো করছেন না, এর এগেনস্টে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের রিটসগুলোকে জারি করতে পারে। আর এই পার্টিকুলার রিটসগুলো যেহেতু ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারেও পড়ে, তাই আমাদের 1 নম্বরটাও ঠিক হচ্ছে অপশান, 2 নম্বরটাও অপশান ঠিক হচ্ছে, আর 3 নম্বরটাও অপশান ঠিক হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি যাবে? ডি। পরের প্রশ্ন দেখা যাক কি বলছে 27, which article of the Indian Constitution give an extensive original jurisdiction to Supreme Court in regards to enforcement of fundamental rights? আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম এই প্রশ্নের উত্তরটা। আর্টিকেল 32, আর্টিকেল 32তে কিন্তু সুপ্রিম কোর্টের স্পেশালি অধিকার দেয়া হয়েছে যদি ফান্ডামেন্টাল রাইটস খর্ব করা হয় বা ফান্ডামেন্টাল রাইটস কেউ ভায়োলেট করে সেই প্রভিন্সগুলোকে, তাহলে সুপ্রিম কোর্ট সেই সময় তার এগেনস্টে কেস জারি তার এগেনস্টে কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারে বা তার এগেনস্টে শুনমাই করতে পারে, ঠিক আছে? তার এগেনস্টে ট্রায়াল চলতে পারে। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে 28 নম্বর, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন মোস্ট কন্ট্রোভার্সিয়াল? ইন্ডিয়ান কনস্টিটিউশনালে অনেকগুলোই এরকম ল আছে যেগুলো খুব কন্ট্রোভার্সিয়াল। সুপ্রিম কোর্ট এর আগে একটাই ডিসিশন বারবার চেঞ্জ করেছে বা অন্যান্য লগুলোকে বারবার চেঞ্জ করা হয়েছে। নিচের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোন পার্টিকুলার ইনসিডেন্টটা বা কোন পার্টিকুলার লটা হচ্ছে যেটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়েছিল সেটাকে নিয়ে? অপশনগুলো হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু প্রপার্টি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন,
আর রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে রাইট টু প্রপার্টি। কনস্টিটিউশনাল তৈরি হবার পরে থেকে রাইট টু প্রপার্টি নিয়ে একটা বড় মতভেদ দেখা যায়। অনেকে বলেন রাইট টু প্রপার্টি হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, আর অনেকে বলেন রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসের পড়ার মধ্যে উচিত নয়। এই নিয়ে বারবার সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে এবং ফাইনালি সুপ্রিম কোর্ট রাইটস টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে বার করে ওটা একটা লিগ্যাল রাইটে কনভার্ট করছে। তাই এই পার্টিকুলার ইনসিডেন্টটা বা রাইট টু প্রপার্টিটা হচ্ছে খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলছে ব্রিং আউট রং স্টেটমেন্ট। ভুল স্টেটমেন্টটি খুঁজে বার করো। দ্য ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ফাইনালাইজড বাই আ কমিটি অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হেডেড বাই জওহরলাল নেহেরু। Article 32 empowers an individual to approach directly to Supreme Court for enforcement of his fundamental rights. C হচ্ছে Article 17 and 24 are called absolute rights, আর D হচ্ছে all of the above। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 29 এর A। এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট। দ্য ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ফাইনালাইজড বাই কমিটি অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হেডেড বাই জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর দ্বারা কিন্তু কনস্টিটিউশনাল মানে এই ফান্ডামেন্টাল রাইটসকে ফাইনালাইজ করা হয়েছিল, এই কমিটিটাকে হেড করা হয়নি। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন নাম্বার 30 বলছে সরবজিৎ রয় ভার্সেস ডিইআরসি কেস ওয়াজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। সরবজিৎ ভার্সেস ডিইআরসি এই কেসটা হয়েছিল কিন্তু তোমার আরটিআই এর ইনসিডেন্টটা নিয়ে, রাইটস টু ইনফরমেশন নিয়ে। এটা নিয়ে আমরা প্রায় খবরে শুনতে পেয়েছিলাম। এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের ব্যাপারে এর আগেও জিজ্ঞেস করা হয়েছে। এই কোয়েশ্চেনটা তোমরা মাথায় রাখবে, কারণ রাইটস টু ইনফরমেশন এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। এটা থ্রু আউট নিউজের মধ্যে থাকে যে কি কোন ব্যাপারটা রাইটস টু ইনফরমেশনের মধ্যে পড়বে বা কোন ব্যাপারটা আর্টিকেলের মধ্যে পড়বে না। তাই জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আর এর অ্যান্সারটা হয়ে যাবে রাইটস টু ইনফরমেশন। 31 নম্বর কোয়েশ্চেন কি বলছে আমাদের? 31 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিচের মধ্যে কোন স্টেটমেন্টগুলো ঠিক? রাইটস টু প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড রাইটস টু প্রাইভেসি ইজ এ ইম্পাইড রাইট। এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, আর রাইটস টু প্রপার্টি ইজ এ লিগাল রাইট অ্যান্ড রাইটস টু প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল রাইট, এটাও ঠিক নয়। রাইটস টু প্রপার্টি ইজ এ ইমপ্লাইড রাইট ওয়াইল রাইটস টু প্রাইভেসি ইজ এ লিগাল রাইট, এটাও কিন্তু ঠিক নয়। তারপরে রাইটস টু প্রপার্টি ইজ এ লিগাল রাইট ওয়াইল রাইটস টু প্রাইভেসি ইজ এ ইমপ্লাইড রাইট, এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট। রাইটস টু প্রাইভেসি আমাদের অবশ্যই হচ্ছে লিগাল রাইটস। ঠিক আছে, আর রাইটস টু প্রপার্টি আমাদের অবশ্যই হচ্ছে লিগাল রাইটস, আর রাইট টু প্রাইভেসি আমাদের অবশ্যই হচ্ছে কি ইমপ্লাইড রাইট। ঠিক আছে, এই অপশানগুলো যথেষ্ট কনফিউজিং ছিল, কিন্তু তোমরা কনফিউজ হবে না, প্রত্যেকটা অপশান ঠিক মতো পড়বে আর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করবে। তোমরা দেখছো আমি এই কোয়েশ্চেনগুলো করাচ্ছি, এক একটা কোয়েশ্চেন থেকে কিন্তু 3-4টে কোয়েশ্চেন তৈরি হচ্ছে, আর আমি যেগুলো ইনফরমেশন দিচ্ছি তোমরা এই সেশনটা ঠিক মতো করো। আমি তোমাকে বলছি যে কি ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমার কোনো কোয়েশ্চেন আটকাবে না, ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আসতে পারবে। পরের প্রশ্নটা দেখে নিই, 32 নম্বর। 32 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন টু সাবজেক্ট টু ম্যাক্সিমাম লেজিসলেশন আফটার ইনগ্রেশন অফ দ্য কনস্টিটিউশনাল অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনাল অফ ইন্ডিয়া যে ইনগ্রেট হয়েছিল, তৈরি যে হয়েছিল, তারপরে কোন একটা পার্টিকুলার রাইটস ছিল যেটাকে বারবার অ্যামেন্ড করা হয়েছে, যেগুলোকে বারবার চেঞ্জেস আনা হয়েছে, মানে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম চেঞ্জেস আনা হয়েছে। আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে সি, রাইটস টু প্রপার্টিকে কিন্তু বারবার চেঞ্জ করা হয়েছে, আর এটা নিয়ে বারবার কনস্টিটিউশনে এটার এগেনস্টে মানে অনেক ধরনের শুনবাই হয়েছে, সুপ্রিম কোর্ট এটার ব্যাপারে ডেফিনেশন দিয়েছে অনেক টাইমে। পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 25 থেকে 28 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। আর্টিকেল 25 থেকে 28 ইন্ডিয়ান কনস্টিটিউশন কি ব্যাপার আলোচনা করে? আমি তোমাদেরকে বলি এর উত্তরটা হয়ে যাবে কি রিলিজিয়ান, ফ্রিডম অফ রিলিজিয়ান। সি হচ্ছে অ্যান্সার, কারণ আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত যে সমস্ত ইন্ডিয়াতে যে বিভিন্ন রিলিজিয়ান আছে, সেই সমস্ত রিলিজিয়ানের ওদের রাইটসগুলোকে মানে প্রিজার্ভ করতে, যারা ওগুলো ফ্রিলি এগুলো প্র্যাকটিস করতে পারে, সেই জন্য ফান্ডামেন্টাল রাইটসে একটা স্পেশাল প্রভিন্সে এদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যে আর্টিকেলটা হচ্ছে 25 থেকে নিয়ে 28 পর্যন্ত। ওকে, তাহলে পরের প্রশ্নটা দেখা যাক, 34 নম্বর। আমাদের 34 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল ডিউটিস। নিচের কোনগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস? সেফগার্ড পাবলিক প্রপার্টি, হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স, provide opportunities for education to his children or world between age of 6 to 14.
আমাদের এখানে উত্তরটা কি যাবে, আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে ডি, অল অফ দি অ্যাবভ। এখানে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজের আন্ডারে পড়ে। যে ওকে, মার্ক করতে ভুলে গেছি, মার্ক করে দিই, সরি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, above which article Supreme Court of India has held that where this article comes in and the article 14 goes out? এই কোয়েশ্চেনটা এর আগেও করা হয়েছে। এর অ্যান্সারটা কি হবে, আর্টিকেল 31A। আর্টিকেল 31 এর ব্যাপারে বলা হয়েছে যে কি, ওয়ার আর্টিকেল 31A এ কামস ইন অ্যান্ড আর্টিকেল 14 গোজ আউট। ঠিক আছে, আর্টিকেল 14টা হচ্ছে কি, আর্টিকেল 14-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। এই প্রভিশনটা নেওয়া হয়েছে ইউএস এর কনস্টিটিউশন থেকে, মনে রাখবেন। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্ন হচ্ছে 36 নম্বর, টেস্ট অফ রিজনেবলনেস, তার যথাযথতা বিচার করা, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স আন্ডার দ্য ফলোয়িং আর্টিকেল। কোন ফলোয়িং আর্টিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা স্টেটমেন্ট? আর্টিকেল 13 নাকি 14 নাকি 15 নাকি 16? আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে এ। 14-এর ব্যাপারে কিন্তু, আর্টিকেল 13-এর ব্যাপারে কিন্তু এটা বলা হয়েছে টেস্ট অফ রিজনেবলনেস। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের, which of the following rights deal with freedom of religion? আমি একটু আগে তোমাদেরকে বললাম এই কোশ্চেনটা উল্টোভাবে দেওয়া হয়েছে, which of the following rights deal with the freedom of religion? আমাদের এখানে অ্যান্সারটা কি যাবে, 25 থেকে 28 পর্যন্ত কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়নের ব্যাপারে আলোচনা করা হয়। পরের প্রশ্নটা দেখিনি আমরা। পরের প্রশ্ন হচ্ছে, which among the following is an incorrect statement? নিচের মধ্যে কোনগুলো বা কোনটা হচ্ছে ভুল স্টেটমেন্ট? Fundamental freedom gives by Article 19 are not absolute. Article 19 as well as 22 deals with personal liberties. Article 19 guarantees freedom of assembly. না all are correct. আমাদের এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, ডি, অল আর কারেক্ট। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট কারেক্ট আছে কিন্তু ভুল স্টেটমেন্ট নেই। পরের প্রশ্ন হচ্ছে, ফ্রিডম অফ প্রেস ইজ ইমপ্লিসিট আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমি তোমাদেরকে বলি, ফ্রিডম অফ স্পিচের ফ্রিডম অফ প্রেসের ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডিরেক্টলি কিছু আলোচনা করা নেই। অন্যান্য কনস্টিটিউশনে থাকে, ইন্ডিয়ান ডেমোক্রেসিতে, যে কোনো ডেমোক্রেসিতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাদের, প্রেসের হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য সবসময় স্পেশাল ল কিছু থাকে যে কি গভর্নমেন্ট চাইলে ওদেরকে কোনো একটা পার্টিকুলার টাইমে কন্ট্রোল করতে পারবে। তবে এই ফ্রিডম অফ প্রেসের ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডিরেক্টলি বলা নেই। তবে এই ফ্রিডম অফ প্রেসকে কোথায় ঢোকানো আছে, এই ফ্রিডম অফ প্রেসকে ঢোকানো হয়েছে আর্টিকেল 19-এ। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের আন্ডারে কিন্তু ফ্রিডম অফ প্রেসকে ধরা হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা অবশ্যই হয়ে যাবে আর্টিকেল এ, ফ্রিডম অফ প্রেস এর মধ্যেই পড়ছে। নাম্বার 40 দেখে নিই আমরা কি বলছে। Article 20 of the Indian Constitution is an important fundamental right as it provides protection in respect of conviction of offences. Article 20 হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রাইটস, যেখানে এটা প্রোটেক্ট করে যদি কেউ মানে কেউ যদি কোনো ক্রাইম করলো, তার জন্য এই আর্টিকেল 20টা হচ্ছে তার মানে সেই সময় কিছু কিছু লিগাল রাইট ভোগ করে, যেমন তাকে ডবল জেপারিটির জন্য ভোগ করতে হবে না, বা আরও অন্যান্য রকম বিভিন্ন কারণ আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেফগার্ড আন্ডার আর্টিকেল 20? নিচের কোনটা আর্টিকেল 20-র জন্য সেফগার্ড নয়? এক্স পোস্ট ফ্যাক্টো ল, না ডবল জেপারিটি, না প্রভিশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, না রাইটস আন্ডার প্রসিডিউর বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স? এখানে উত্তরটা হয়ে যাবে ডি, রাইটস টু বি প্রসিড বিফোর আ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স। ওকে, পরের প্রশ্নটা দেখে নিই আমরা। 41 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং আর্টিকেল থ্রু অল পাবলিক প্লেসেস টু অল সিটিজেন্স? নিচের মধ্যে কোন আর্টিকেলটা প্রত্যেকটা পাবলিক প্লেস প্রত্যেকটা সিটিজেনের জন্য অ্যাভেল করার কথা বলেছে? কোন আর্টিকেল? আর্টিকেল 15(2), আর্টিকেল 16(2), আর্টিকেল 17 আর আর্টিকেল 18। আর্টিকেল 17-18 হবে না, কারণ আর্টিকেল 17-এ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে, আমি তোমাদের কাকে বললাম। আর আর্টিকেল 18-এ বলা হয়েছে এবলিশন অফ টাইটেলসের কথা। আর্টিকেল 16-এ কি বলা হয়েছে, মানে ডিসক্রিমিনেট করা যাবে না যে কোনো ধরনের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। আর আর্টিকেল 15-এ কি বলা হয়েছে, কাস্ট, সেক্স, রিলিজিয়ন এইগুলোর বেসে কিন্তু কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। আমাদের এই পার্টিকুলার ইনসিডেন্টটা কিন্তু সবসময় পড়বে আর্টিকেল 15-তে।
আর্টিকেল 15 ভিতরে এই প্রভিশনটা আছে যেখানে কোনো মানুষকে কিন্তু ডিসক্রিমিনেট করা যাবে না এর বেসিসে, তাই এটা আর্টিকেল 15-2 হবে। তোমরা যদি এই আর্টিকেল 15-2 বা 16-2 নাও বোঝো তাহলে তোমাদেরকে সবসময় মেন আর্টিকেলটা দেখে ওটার মাথার মধ্যে বিচার করতে হবে আর মনে করতে হবে যে কি এই পার্টিকুলার মানে লটা কার সাথে যুক্ত। তাহলে তোমার যদি কিছু নাও জানো বা এর সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলেও তুমি কাছাকাছি গিয়ে একটা পড়তে পারবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নিই আমরা। 42 নাম্বার কোয়েশ্চেন বলছে, which of the following fundamental right is also known to have incorporated a necessary evil of the constitution of India? কোন পার্টিকুলার আইনকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের নেসেসারি এভিল বলা হয়েছে, মানে নেসেসারি দানব বলা হয়েছে, এটা প্রয়োজনীয় দানব। কি কি হচ্ছে আমাদের এখানে অপশন, এখানে হচ্ছে আমাদের অপশন প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, protection in respect of conviction of offences, protection of life and personal liberty, আর protection against arrest and detention in certain case। আমাদের এখানে উত্তর হয়ে যাবে ডি, protection against arrest and detention in certain cases। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নেসেসারি এভিল। এটা নেসেসারি এভিল বলার কারণ হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, মানে হচ্ছে ডিটেনশন মানে হচ্ছে কেউ ক্রাইম করার আগে যদি আমরা তাদেরকে ধরে নিই, এটা তো মনে হচ্ছে মানে কি আননেসেসারি একটা কাজ, এটা কনস্টিটিউশনালি এটা উচিত নয়, কিন্তু এই পার্টিকুলার লটা থাকতেই হবে। কারণ বিভিন্ন টাইমে আমরা দেখেছি কিছু কিছু ঘটনা যদি ঘটতে যায় তার আগে কিছু কিছু ব্যক্তি থাকে যেগুলোকে মানে ইনফ্লুয়েন্স করতে পারে, সেই সময় গভর্নমেন্টকে সেই সময় মানে পূর্ণ সতর্কতা বজায় রাখার জন্য এই সমস্ত প্রোটেকশন নিতে হয়, এই সমস্ত প্রোটেকশন খর্ব করতে হয়, যেমন এর জন্য মানে অ্যারেস্টের জন্য। তাই জন্য এটাকে আমরা বলি কি নেসেসারি এভিল, নেসেসারি এভিলকে বলি এটা। দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 43 নাম্বার, who among the following has been given the power by the Constitution of India to impose reasonable restriction on the fundamental rights? ফান্ডামেন্টাল রাইটসের উপর রিজনেবল যে রেস্ট্রিকশন লাগানো হয়েছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন কাদেরকে পাওয়ার দিয়েছে? প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট নাকি বোথ পার্লামেন্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট? আমাদের অ্যান্সারটা কী যাবে? আমাদের অ্যান্সারটা যাবে পার্লামেন্ট। এই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়েছে, পার্লামেন্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, which article of the constitution declares that no citizen shall on the ground only of religion, say, race, caste, sex, descent, place of birth, resident or any of them be ineligible for or discriminated against in respect of any employment or office under state? এটার অ্যান্সার কি হবে? আর্টিকেল 16। ব্যাপারটা খুব ঘুরিয়ে লেখা হয়েছে কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল। এখানে ডিরেক্টলি কি বলেছে? এনি এমপ্লয়মেন্ট অফ দ্য অফিস আন্ডার স্টেট, এমপ্লয়মেন্টের কথা বলেছে। এটা কিসে বলা হয়েছে? আর্টিকেল 16-এ। আর্টিকেল 16 অনুযায়ী এমপ্লয়মেন্টের ওপর কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না এই বিষয়গুলোর রেসপেক্টে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি? বি। পরের প্রশ্নটা আমরা দেখে নেব। পরের প্রশ্নটা হচ্ছে, which among the following article of the Constitution of India deals with prohibition of trafficking in human being? আর্টিকেল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে একটা পার্টিকুলার আর্টিকেলে বলা হয়েছে যে কি ট্রাফিকিং ইন হিউম্যান বিং এটা হচ্ছে একটা পানিশেবল অফেন্স। হিউম্যান বিং মানুষ পাচার এটা হচ্ছে খুব দণ্ডনীয় অপরাধ। এটা আর্টিকেলের কোন জায়গায় বলা হয়েছে? আমাদের অপশানগুলো হচ্ছে আর্টিকেল 21, আর্টিকেল 22, আর্টিকেল 23, আর্টিকেল 24। আমাদের উত্তরটা অবশ্যই হয়ে যাবে কি? আর্টিকেল 23। আর্টিকেল 23-তে বলা হয়েছে যে কি হিউম্যান ট্রাফিকিং করা যাবে না। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্নটা। তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, রাইট টু সেফটি, রাইট টু ইনফরমেশন, আর রাইট টু চুজ, আর রাইট টু বি হার্ড অ্যান্ড রাইট টু সিক redressal আর দ্য এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ উইচ অ্যামাং দ্য ফলোয়িং? এই সমস্ত বিষয়গুলো কোন জিনিসের মানে এসেন্সিয়াল কম্পোনেন্টস? ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, না প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট? আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বি, দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে কিন্তু এই প্রভিশনটা পড়ে। পরের প্রশ্ন দেখে নেব 47 নম্বর, we must not for a moment forget it is a birthright of every individual to receive at least the basic education without which he cannot fully discharge his duty as a citizen. Who among the following personalities of India is known to have made this famous statement regarding right to education? right to education এর ব্যাপারে একজন ফেমাস আমাদের ইন্ডিয়ার লোক ছিলেন, যিনি সেলিব্রিটি ছিলেন, যিনি এই ব্যাপারে তার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যেটা খুব ফেমাস ছিল।
আমাদের অপশান হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ, না ডক্টর এপিজে আব্দুল কালাম। আমাদের উত্তরটা অবশ্যই হয়ে যাবে সি, মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু এ ব্যাপারে বলেছিলেন আর এই স্টেটমেন্টটা কিন্তু তিনি দিয়েছিলেন। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। All minorities educational institute are entitled to exercise right enshrining in which among the following articles of the Constitution of India? Constitution of India কোন আর্টিকেলে এডুকেশনাল ইনস্টিটিউট এনলাইটমেন্টের কথা বলা হয়েছে মাইনরিটিদের জন্য? অপশনগুলো হচ্ছে 27, 28, 29, 30। আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 30। আর্টিকেল 30তে কিন্তু এই বিষয়ে বলা হয়েছে। ঠিক আছে, দেখে নিই আমরা পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 49 নম্বর। সুপ্রিম কোর্ট হ্যাজ ডিক্লেয়ার রাইট টু প্রাইভেসি অ্যাজ ফান্ডামেন্টাল রাইট আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট যে বলেছে যে কি রাইটস টু প্রাইভেসি হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা কোন আর্টিকেলের আন্ডারে এই স্টেটমেন্টটা বলেছেন বা কোন আর্টিকেলের আন্ডারে এটা পড়ছে পার্টিকুলার রাইটটা? আর্টিকেল 18, 19, 20 না 21? আমাদের এখানে উত্তরটা অবশ্যই হয়ে যাবে 21-এ। আর্টিকেল 21-এ কিন্তু রাইট টু প্রাইভেসির কথা বলা হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট ফার্দার ওটাকে এক্সপ্লেন করেছিলেন। পরের প্রশ্নটা দেখে নিই, যেটা আজকের আমাদের শেষ প্রশ্ন। রাইটস টু সার্ভিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ উইচ অ্যামাং দ্য ফলোয়িং বিল অর অ্যাক্টস? রাইটস টু সার্ভিস একটা ইম্পর্টেন্ট পার্ট কিসের জন্য, কোন অ্যাক্টের জন্য বা কোন বিলের জন্য? লোকপাল ওর লোকায়ুক্ত বিল, সিটিজেন্স চার্টার ওর গ্রেভিনেন্স রেড্রেসাল বিল, নাকি রাইটস টু ইনফরমেশন অ্যাক্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ? অ্যান্সারটা হয়ে যাবে রাইটস টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে কিন্তু এই রাইটস টু সার্ভিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আমাদের সেশন 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটসের উপর করেছিলাম। এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে কি তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে তৈরি করে নাও, কারণ এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, যাতে আমরা আরও এক্সপ্যান্ড হতে পারি আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের প্রিপারেশনের জন্য। সো থ্যাংক ইউ।